আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছো এবং ভর্তি যুদ্ধের যে প্রস্তুতি সেটা মোটামুটি অনেকেই নেওয়া শুরু করেছো, অনেকেই এখনো যাচাই বাছাই করছো আসলে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, কোথায় ভর্তি হবে বা কি করবে। তো দীর্ঘদিন পরে তোমাদের সাথে আজকে একটি হঠাৎ লাইভ সেশনে দেখা। এর মূল কারণ হচ্ছে যে বেশ কিছু প্রশ্ন আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের কাছে এসেছে, সেগুলোর উত্তর দেওয়া এবং আমাদের পক্ষ থেকেও কিছু বিষয় তোমাদেরকে জানানো। তো শুরুতেই যে বিষয়টা জানানোর প্রয়োজন মনে করছি সেটা হলো যে আমাদের যেই বি ইউনিট এক্সেলের অনলাইন কোর্সের ক্লাস শুরু হয়েছে, তোমরা সবাই জানো আর কি। আমরা গত বুধবার থেকে আমাদের ক্লাস শুরু করেছি, 4 সেপ্টেম্বর থেকে। তো এখন মূলত আমরা বিগত বছরগুলোর কোশ্চেন বিশ্লেষণ করছি, অর্থাৎ বিউপি, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়া তোমাদের স্বপ্ন, সেই বিশ্ববিদ্যালয়গুলো বিগত বছরগুলোতে কেমন প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে আমাদের প্রশ্ন বিশ্লেষণ ক্লাস চলমান রয়েছে। তো এই ক্লাসগুলো নিয়ে অনেক শিক্ষার্থী আমাদেরকে মেসেজ দিয়েছে, জিজ্ঞাসা করেছে ভাইয়া কোশ্চেন বিশ্লেষণ ক্লাসের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে। তো তাদের অবগতির জন্য জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোশ্চেন বিশ্লেষণ ক্লাস আমাদের কাছে যেটা মনে হয়, বা তোমরা যারা তোমাদের সিনিয়র যে ভাইরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সবার কাছে তোমরা জিজ্ঞেস করে দেখবে যে কোশ্চেন বিশ্লেষণ করতে পারাটা আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির 70 থেকে 75% সম্পূর্ণ করে দেয়। এবং তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে বা যারা চান্স পাবে না তাদেরও সেম উপলব্ধি হবে যে এক্স্যাক্টলি কোশ্চেন বিশ্লেষণ করতে না পারার কারণেই আমার বিশ্ববিদ্যালয়ে আসলে চান্স হয় না। তাহলে কোশ্চেন বিশ্লেষণ এত গুরুত্বপূর্ণ কেন, বা কেন আমরা কোশ্চেন বিশ্লেষণ দিয়েই প্রতি বছর আমাদের অ্যাডমিশনের যাত্রা শুরু করি? তার মূল কারণ হচ্ছে যে আমি যখন একটা যুদ্ধে নেমেছি, তো সেই যুদ্ধের গতি প্রকৃতি, শত্রুপক্ষ বা আনুষঙ্গিক যে বিষয়গুলো কলাকৌশল আছে সেই সম্পর্কে যদি আমি অবগত না থাকি তাহলে আমার পক্ষে কিন্তু সেই যুদ্ধে জয়ী হওয়াটা আসলে একদমই অসম্ভব ব্যাপার, সম্ভব না। তো বিশ্ববিদ্যালয়ে আমরা যদি এটাকে একটা ভর্তি যুদ্ধ বলে থাকি সবসময়, যদিও আসলে এই টার্মগুলো ব্যবহার করা হয় আমাদের মনের ভিতরে একটা ভয় তৈরি করে দেওয়ার জন্য, এবং অনেক প্রতিষ্ঠান এই কোশ্চেন বিশ্লেষণ ক্লাস এগুলো করায় না। এই কারণ হলো যে যখন তুমি কোশ্চেন বিশ্লেষণ ক্লাস করবা বা যখন তুমি বুঝে ফেলবা যে এক্স্যাক্টলি আসলে বিশ্ববিদ্যালয়ে কোথা থেকে প্রশ্ন আসে, তাহলে কিন্তু এই আমরা যারা কোচিংয়ের সাথে জড়িত, আমরা যারা বিভিন্ন পাবলিকেশনের সাথে জড়িত, তাদের ব্যবসায় কিন্তু এক ধরনের ভাটা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই কারণেই অনেকে এই জায়গাগুলোতে আগ্রহ প্রকাশ করে না বা এগুলো করতে চায় না, কারণ শিক্ষার্থীরা যদি সচেতন হয়ে যায়, তারা যদি বুঝে ফেলে যে এক্স্যাক্টলি আসলে কোথা থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে তো সে আর আমার কথা শুনবে না, আমাকে পীর হিসাবে মানবে না, তাই না? তো স্কুল অফ এক্সিলেন্সের এটা উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের শিক্ষার্থীরা সব কিছু জানুক, তারাই বেশি বেশি বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাক, এটাই মূলত আমাদের উদ্দেশ্য। এবং তোমরা গত বছরগুলোতে দেখেছো যে স্কুল অফ এক্সিলেন্সের ধারাবাহিক যেই সফলতা, এটা অন্য কোনো কোচিংয়ের মোটামুটি খুব কাছাকাছিও এরকম সফলতা নাই। সেটা অফলাইনেও হতে পারে, অনলাইন তো মোটেও না। তো আলহামদুলিল্লাহ এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মানে রহমত আমাদের উপরে, এই জন্য আমরা কৃতজ্ঞতা স্বীকার করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে আমাদেরকে আমরা যেইভাবে যেই অনুযায়ী আমাদের শিক্ষার্থীদেরকে পাঠদান করাচ্ছি, গাইডলাইন দিচ্ছে, আমাদের শিক্ষার্থীরাও আমাদের সাথে এইভাবে এই পথ চলায় আমাদেরকে সহযোগিতা করতেছে। তো যেই বিষয়টা আমি বলছিলাম যে কোশ্চেন বিশ্লেষণটা মূলত একটা মানে রোড ম্যাপ বা একটা রুট ধরতে পারা যে বিশ্ববিদ্যালয়ে কোথা থেকে প্রশ্ন আসে। কারণ এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে শুরুতেই যেটা তোমাদের সব থেকে বড় সমস্যা হয়, তোমরা অধিকাংশ শিক্ষার্থীরা যেটা ফেস করো সেটা হলো যে তোমরা আসলে বুঝতে পারো না যে কোথা থেকে পড়তে হবে, কোথা থেকে কোশ্চেন আসে, কতটুকু পড়তে হবে, কতটুকু পড়তে হবে না। কারণ আমাদের হাসনাত একটা খুব চমৎকার একটা কথা বলে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আমরা মানে সব কিছুর কিছু কিছু পড়বো, কিন্তু কিছু কিছুর সব কিছু পড়বো। আমি আবারও বলছি, এই উক্তিটা আমার না, এটা হলো যে তোমাদের আমাদের সবথেকে জনপ্রিয়, এখন তো আমাদের ন্যাশনাল লিডার হয়ে গেছে আর কি, আমাদের হাসনাত আবদুল্লাহ। তো সে সবসময় একটা কথা বলতো যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে শিক্ষার্থীদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যে প্রস্তুতির ক্ষেত্রে আমরা সব কিছুর কিছু কিছু পড়বো, কিন্তু কিছু কিছুর আবার সব কিছু পড়বো। কিন্তু আমাদের শিক্ষার্থীদের যেটা সমস্যা হয়, মানে মানে তোমাদের এখন যেটা অবস্থা যে ভাইয়া কোন বই পড়বো, মানে তুমি বই কেনার তালে ব্যস্ত, কোথায় কোচিং করবে এটার জন্য ব্যস্ত, কি পড়বে এটার জন্য ব্যস্ত। মানে তুমি অনেক বেশি ক্ষুধার্ত এই জায়গাটাতে। দেখো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য এত বেশি পড়াও লাগে না, এত বেশি বইও কেনা লাগে না, সত্য কথা। কেন লাগে না? কারণ এই যে কোশ্চেন বিশ্লেষণ ক্লাসগুলো যখন তোমাদের হচ্ছে, তোমাদের সামনে মোটামুটি স্পষ্ট যে কতটুক
পড়লে হয়, কতটুক না পড়লে তোমার জন্য কোনো অসুবিধা নাই, যে বিষয়গুলো তোমার কাছে কঠিন মনে হচ্ছে তুমি চাইলেই সেই বিষয়টা অ্যাভয়েড করে যাইতে পারতেছো। এই যে রোড ম্যাপটা ধরা বা এই রুটটা ধরা যে এক্স্যাক্টলি কোথা থেকে প্রশ্নগুলো আসে, এটা যখন তোমার ব্রেনে সেট হয়ে যাবে, তখন তুমি যখন কোনো বই পড়তে যাবা, তুমি কিন্তু চাইলেই একটা 1000 পৃষ্ঠার বই তখন তোমার কাছে এটা 500 পেজ হয়ে যাবে। একটা বা আমি যদি ধরি যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মিলিয়ে টোটাল 1500 পৃষ্ঠার বই, এটা কিন্তু তোমার কাছে তখন 700 সাড়ে 700 পৃষ্ঠা হয়ে যাবে। কারণ তুমি জানো যে এক্স্যাক্টলি আসলে কোথা থেকে কোশ্চেন আসে, কোন জায়গায় আমার ফোকাসড হইতে হবে, কোন জায়গায় আমি না পড়লেও হবে, কোন জায়গায় আমাকে অ্যাভয়েডও করতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা আসলে কি, এটা আসলে ওই গাধার খাটুনি খেটে কোনো লাভ নেই। যদি গাধার মতন পরিশ্রম করে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া যেত, তাহলে তো অন দ্য আদার হ্যান্ড বনের রাজা তো গাধাই হতো, তাই না? কিন্তু বনের রাজা কিন্তু গাধা না। বনের রাজা কে? বনের রাজা হলো সিংহ বা বাঘ। তারা যেটা করে, তারা কিন্তু একটু অলস, তোমরা যদি দেখে থাকো, তারা কিন্তু অলস, চুপচাপ বসে থাকে। বাট তারা টার্গেট নির্ধারণ করে যে কোথায় কোন প্রাণীকে তারা ধরতে চাচ্ছে, এবং সেই টার্গেট যখন একবার ফিক্সড করে ফেলতে পারে, তখন কিন্তু সেই টার্গেটটাকে না ধরা পর্যন্ত তারা কিন্তু বিশ্রাম নেয় না। তো এটাও তোমাদের ক্ষেত্রে একটা বিষয় যে যখনই তুমি প্রশ্ন বিশ্লেষণ করে অ্যানালাইজ করতে পারবা কোন কোন টপিক আমাকে পড়তে হবে, তো এই সিঙ্ক্রোনাইজেশনটা খুঁজে পাওয়া যে আমার রাজশাহীর জন্য কোন কোন টপিক লাগবে, জাহাঙ্গীরনগরের জন্য কোনটা লাগবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কোনটা লাগবে, বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য আমাকে কোন প্যাটার্নে পড়া লাগবে। আমাদের মস্তিষ্কে যেটা ভয় দেখানো হয় যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা প্রস্তুতি নিতে হবে, যেটা আমরা সবসময় দেখি। আমরা যেহেতু অনলাইন নিয়ে কাজ করি, সেখানে বিউপির জন্য আলাদা কোর্স আছে, জাহাঙ্গীরনগরের জন্য আলাদা আছে, চট্টগ্রামের জন্য আলাদা আছে, রাজশাহীর জন্য আলাদা আছে, গুচ্ছর জন্য আলাদা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ডেফিনেটলি আলাদা আবার কোর্স আছে সবার। তো দেখো, এই পড়াশোনাটা এক্স্যাক্টলি আসলে এরকম আলাদা আলাদা কিছু না। যেমন আমি যখন আগে অফলাইনে একটা কোচিংয়ের সাথে জড়িত ছিলাম, তখন শিক্ষার্থীরা এই বিষয়গুলো বারবার প্রশ্ন করতো যে ভাইয়া আপনারা চট্টগ্রামের জন্য পড়াচ্ছেন না কেন, ভাইয়া আমাদেরকে রাজশাহীর জন্য পড়াচ্ছেন না কেন। তো আমি তাদেরকে বলতাম যে মানে কিভাবে পড়াবে, মানে চট্টগ্রামের জন্য কি এখন মানে টিচার তোমাকে ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটু পাহাড়ে বন জঙ্গল, এখন কি গাছে মানে শরীরের লতা পাতা জড়ায় এসে তোমাদের পড়াবে? নাকি যিনি রাজশাহীর জন্য প্রিপারেশন নেওয়া হবে সে কি বলবে যে মামুর বেটা এই সাধারণ জ্ঞান কোনটা থেকে আসবে বে, এই টাইপের স্টাইলে পড়াবে? মানে এই যে বিভাজনটা আমরা করি, যে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় অনুযায়ী কোশ্চেনগুলো আলাদা আলাদা হয়, এটা আসলে সম্পূর্ণ আমাদের ভুল মেসেজ আমাদের মাথার ভিতরে ঢোকানো হয়। তো কোশ্চেন বিশ্লেষণের যে ক্লাসগুলো হবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েরই হবে, এবং সেটা টপিক অ্যানালাইজ করে করে তোমাদেরকে দেখানো হচ্ছে। এটা আমাদের ফেসবুক পেজে লাইভ যাবে। তো তোমরা যেটা করতে পারবা, একটা রিলিভেন্ট করতে পারবা, একটা সম্পর্ক খুঁজে পাবা যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে যেই যে টপিকগুলো থেকে কোশ্চেন আসতেছে, স্কুল অফ এক্সিলেন্স আমাদেরকে যে কোর্স আউটলাইন দিয়েছে সেখানে সেই বিষয়গুলো আছে কি না। যেমন তোমরা আমাদেরকে একটা প্রশ্ন বারবারই করো যে ভাইয়া আপনারা কেন বলেন যে আপনাদের একটা কোর্সেই এতগুলো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে? তো তার তো একটা প্রমাণ দেওয়া লাগবে। তার প্রমাণ হচ্ছে এই কোশ্চেন বিশ্লেষণ যে ক্লাসগুলো হচ্ছে, এখানে টপিক তোমার সামনে উন্মুক্ত, টিচাররা দেখাই দিচ্ছে, তুমি চাইলেও নিজেও অ্যানালাইজ করে দেখতে পারো। তাহলে ওই টপিকগুলো যে বিষয়গুলো আসতেছে সেগুলোকে আমাদের কোর্স আউটলাইনে আছে কি নাই। তাহলে আমি কেন একটা কোর্সে যখন সব পাচ্ছি, আমি কেন আলাদা আলাদা আবার কোর্সে এনরোল করতে যাব? তো এই ভুল কাজ আশা করি কেউই করবা না, এটা তোমাদের কাছে অনুরোধ থাকবে। সেকেন্ড যেটা বিষয়, আমাদেরকে একটা বারবার প্রশ্ন করো যে ভাই বই কোনটা কিনবো। মানে বিষয়টা এমন যে তুমি আসলে পড়াশোনা কিছুই খুঁজে পাচ্ছ না, বা তোমার কাছে যে টেক্সট বুক ছিল এগুলো তোমার একদমই মুখস্থ হয়ে গেছে, এখন তোমার বাজারের বিভিন্ন বইটই দরকার। তো আমি সবসময় একটা বিষয় বলি, এতে মোটামুটি বাজারে যারা এই ধরনের বইয়ের সাথে কাজের সাথে জড়িত তারা একটু মনক্ষুণ্ণ হয়। সেটা হলো আমি তাদেরকে রাইটার বলি না, আমি তাদেরকে কালেক্টর বলি। কারণ তারা কেউই রাইটার না, ঠিক আছে? কারণ হলো যে সাধারণ জ্ঞান একটা বই সে তো নতুন করে পয়দা করে নাই, আর সাধারণ জ্ঞান একটা বই তো সে নতুন করে লেখে নাই, সেগুলো তো কালেক্ট করছে। কোথা থেকে করছে? এই 9, 10 এইচএসসিতে তোমরা যেই ধরনের অর্থনীতি, পরিণীতি, ইতিহাস প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ভূগোল, সমাজবিজ্ঞান, আইসিটি যেই বইগুলো পড়েছো, উনি এই বিষয়গুলো সংগ্রহ করে একটা বইতে নিয়ে এসেছে, তাই না? তোমাদের জন্য সহজ করে দিয়েছে, একটা কালেক্টর হিসেবে ভূমিকা পালন করছে। এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বছরগুলোর কোশ্চেনগুলো সংগ্রহ করে নিয়ে এসে সেখানে ওই টপিক থেকে কী কী প্রশ্ন আসছে এটা হলো সন্নিবেশ করেছে। বাট প্রশ্ন হচ্ছে যে তুমি কি আসলে বিশ্ববিদ্যালয়ে শুধু চান্স পেতে চাও, না তোমার একটা কাঙ্ক্ষিত সাবজেক্টে পড়ার স্বপ্ন আছে, কোনটা? এই প্রশ্নটা তোমার নিজের কাছে করার এখন হলো সব থেকে মূল্যবান সময়। কারণ সময় প্রতিনিয়ত কিন্তু চলে যাচ্ছে, তুমি কিন্তু পিছাই যাচ্ছ, এটা তোমার মাথায় রাখতে হবে। এখন তোমার যদি টার্গেট থাকে যে না ভাইয়া আমি যেমন আমি তোমাকে একটু উদাহরণ দিয়ে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তোমার সিরিয়াল মোটামুটি 70+ হয়ে যায়, তাহলেও কিন্তু তুমি মোটামুটি তোমার কাঙ্ক্ষিত সাবজেক্টে ভর্তি হতে পারবে না।
কারণ গত বছর মনে হয় কত এরকমই 70-80 পর্যন্ত আইন বিভাগে ভর্তি হতে পেরেছে। সো তোমার যদি সিরিয়াল 100 হয়ে যায় তাহলে কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত যেই সাবজেক্ট এই সাবজেক্টে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবে না। তাহলে তোমার টার্গেট থাকবে যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার পজিশন কিন্তু 50-এর ভিতরে থাকতে হবে। কারণ একটা জিনিস মাথায় রাখবা, তোমরা যারা আজকে লাইভ সেশন দেখতেছো দেখবা যে এই বিষয়গুলো তোমাদের লাইফে পরবর্তীতে কিন্তু ঘটবে, ঠিক আছে? তখন তুমি রিলেভেন্ট করতে পারবা যে না ভাই আমাদের অ্যাডমিশনের শুরুতেই কিছু বিষয় বলেছিল, এক্স্যাক্টলি আসলে এখন সেই বিষয়গুলো ঘটতেছে। তো একটা জিনিস মনে রাখবা যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু মানুষ যে আমরা শিক্ষার্থীরা যে সাবজেক্টে ভর্তি হই এটা কিন্তু বাই চয়েস অনেক কম শিক্ষার্থী সুযোগ পায়, আমরা বাই চান্স ওই সাবজেক্টে পড়তে বাধ্য হই। তবে এটা সকল বিশ্ববিদ্যালয়ে যারা যারা বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করে শুনে দেখবা যে ভাই আপনার কি এই সাবজেক্টে পড়ার ইচ্ছা ছিল, তারা বলবে যে না। হ্যাঁ, হয়তোবা সময়ের পরিবর্তনে তারা এখন নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছে বা ওই হীনমন্যতা থেকে বের হয়ে এসেছে। এটা খুবই ভালো সাইন যে তোমাকে যখন তুমি দেখতেছো যে না আমার পজিশন 50 ভিতরে না, আমার ইচ্ছা ছিল লতে পড়া বাট আমি এখন ইংলিশে পড়তেছি, কিন্তু তুমি যদি ইনফিরিটি কমপ্লেক্সে ভোগো, ওই হীনমন্যতা যদি তোমাকে পেয়ে বসে, বা আমি এখন আরবিতে পড়তেছি, ওই হীনমন্যতা যদি তোমার ভিতরে থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি তোমার সামনে চলার পথটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। এটা কখনোই মাথায় আনা যাবে না। তো ওর জন্যই কিন্তু তোমাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে যে আমি এক্স্যাক্টলি আসলে কোন ভার্সিটিতে যেতে যাচ্ছি এবং সেখানে আমার সিরিয়ালটা 50-এর ভিতরে আমি রাখতে পারবো কিনা। তার জন্য তোমাকে কিন্তু আসলে কি করতে হবে, তোমাকে টেক্সট বুক পড়তে হবে। টেক্সট বুক ছাড়া কোনো অবস্থাতেই তুমি বিশ্ববিদ্যালয়ে তোমার সর্বোচ্চ রেজাল্ট কিন্তু করতে পারবে না, এটা ইম্পসিবল ব্যাপার। হ্যাঁ, তুমি চান্স পাইতে পারো, তোমার রেজাল্ট হয়তো বা 500-700 সিরিয়াল থাকতে পারে, বাট তুমি 50-এর ভিতরে থাকতে হলে তোমাকে ডেফিনেটলি টেক্সট বুক পড়তে হবে যেইটাতে তোমরা সবচেয়ে বেশি অবহেলা করো। যেমন আমি দেখি আমাদের স্কুল অফ এক্সিলেন্সের যেই ফেসবুক গ্রুপটা আছে সেখানে তোমরা অনেকে মেসেজ দাও যে ভাইয়া কোন কোন বই পড়বো, তোমরা তুলনা করো যে এই বই অমুক বই তমুক বই অমুক বই পড়বো কিনা। দেখো এসব বাজারের এসব বই না একদমই পড়ার কোনো দরকারই নেই। এবং আমি ব্যক্তিগতভাবে তোমাদেরকে পরামর্শ দিব, যদি কেউ শুধু টেক্সট বুকটাই অনলি ভালো করে পড়ো, স্কুল অফ এক্সিলেন্সের যেই পড়ানো হয় সেগুলো যদি খুব ভালো করে পড়ো, এবং আমাদের যে ডাইজেস্ট দেওয়া হয় তোমাদেরকে, দেখো একটা বইও তোমাদের কেনা লাগতেছে না, একটা প্রিন্টেড একটা বই তোমাদেরকে চমৎকার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের 3টা আলাদা আলাদা বই দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে সেই বইগুলো যদি তোমরা পড়ো, টেক্সট বুক, আমাদের ক্লাসে যে স্লাইড দেওয়া হবে, টিচার যেই স্লাইডে যেই লেকচারে তোমাদেরকে ক্লাস নেবে সেটা, এবং হলো যে আমাদের ডাইজেস্ট, এই 3টা যদি তুমি কম্বাইন করে পড়ো, তুমি বিশ্বাস করো তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় প্রথম হওয়ার মতন যোগ্যতা তুমি রাখো। এটা তুমি নিশ্চিত করে বলতে পারো। যদি কেউ, আমি এটা চ্যালেঞ্জ করে বললাম যেহেতু এটা অন ইয়ারে যাচ্ছে সবাই শুনতেছো, যে যদি কেউ মনে করো যে ভাই আমি ঠিক আছে আপনার কথা শুনে আমি 3টাই পড়বো, এরপরও যদি তুমি বিশ্ববিদ্যালয়ে আসলেই ফার্স্ট না হতে পারো, তার দায়বদ্ধতা আমার, সে দায় আমি নিব, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি টেক্সট বুক পড়ো, তুমি যদি স্কুল অফ এক্সিলেন্সের যেই স্লাইডগুলো তোমাকে প্রোভাইড করা হবে সেটা যদি পূর্ণাঙ্গভাবে পড়ো, তুমি যদি তোমার টেক্সট বই এবং স্লাইডের সাথে সামঞ্জস্য করে নোট করতে পারো, এবং আমাদের ডাইজেস্ট থেকে যদি তুমি প্র্যাকটিস করতে পারো, এবং আমাদের যে নিয়মিত পরীক্ষাগুলো হবে ক্লাসগুলো হবে সেগুলোতে যদি প্রতিনিয়ত অংশগ্রহণ করতে পারো, 100% শিওর ইনশাআল্লাহ তুমি বিশ্ববিদ্যালয়ে প্রথম হবা। এতে কোনো সন্দেহই নাই, কোনো সন্দেহের অবকাশ থাকার কোনো প্রশ্নই নাই। বা যার মনের ভিতরে সন্দেহের অবকাশ থাকবে তাকে নিয়ে আমাদেরও একটু সন্দেহ আছে। সো তোমরা যারা এই বইয়ের পেছনে ছোটাছুটি করতেছো বিভিন্ন জায়গায়, না এগুলো করার কোনো দরকার নাই ভাই। তোমার হাতের কাছে তোমার মূল্যবান বই আছে, টেক্সট বুক, সেটা খোলো, বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন অ্যানালাইজ করো, দেন সেখান থেকে পড়াশোনা শুরু করো। এখন এখানে আবার এক শ্রেণীর মানুষ প্রশ্ন করবা যে ভাই আমি তো বিজ্ঞান বিভাগ থেকে বিভাগ পরিবর্তন করবো, তাহলে আমি এখন কি করব, বা আমি অমুক জায়গা থেকে করবো, আমি এখন কি করব। তো যারা আমাদের কোর্সে আসছো তাদের জন্য বিষয়টা সহজ। তুমি হচ্ছে যে আমাদের যেই স্লাইড তোমাকে দেওয়া হবে সেটা এবং আমাদের ডাইজেস্টটা পড়লে এনাফ। বাট যারা প্রিপারেশন নিবা অন্যভাবে, অন্য কোথাও কোনো কোচিংয়ের সাথে জড়িত আছো, তো তাদের ক্ষেত্রে যেটা বিষয় সেটা হলো যে দেখো কোশ্চেন বিশ্লেষণ যখন তুমি করবা তখন তুমি বুঝতে পারবা যে আমার, যেমন তুমি অর্থনীতির প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে টোটালি হয়তো বা 24টা অধ্যায় আছে। এখন আমার তো 24টা অধ্যায় পড়ার দরকার নাই, আমি অ্যানালাইজ করে দেখলাম যে প্রত্যেকটা বছর হয়তো বা ঘুরে ফিরে 2টা থেকে সর্বোচ্চ 4টা অধ্যায় থেকে কোশ্চেন বেশি আসতেছে, হয়তো বা বাজার থেকে আসতেছে, বা উৎপাদন থেকে আসতেছে, বা চাহিদা থেকে আসতেছে, ফার্স্ট পার্ট থেকে বেশি প্রশ্ন আসতেছে। এখন তুমি সায়েন্সের হতে পারো বা কমার্সের ব্যাকগ্রাউন্ড হতে পারো, অ্যাডমিশনের এই 3-4 মাস বা 5 মাস 6 মাস যে সময় পাবা, তো তোমার কাজ কি, তোমার কাজই তো পড়াশোনা করা, তাই না? তো এই সময়ের ভিতরে তুমি ওইটা পড়ে ফেলো। বাট আমাদের সমস্যা হচ্ছে আমরা ওই পড়াশোনা তাদের শুরু করতে হবে, ওইখানে সময় না দেওয়ার চেয়ে পড়াশোনা শুরু করার আগের যে চিন্তা ওইখানে বেশি সময় দিয়ে ফেলি, যার ফলে আমাদের ওই মানে মানে পড়বো ভাব, পড়ার অভাব, এই টাইপের একটা মানসিকতা আমাদের ভিতরে তৈরি হয়ে যায় যে না খুব
পড়ে ফেলবো বা খুব রুটিন করতেছি, খুব কিছু করতেছি, কিন্তু আলটিমেটলি আসলে কিছুই করতেছো না। এবং এই কারণে দেখবা যে স্কুল অফ এক্সেলেন্স কিন্তু রুটিন নির্ধারণ করে দেয় না। দেখবো অনেকে রুটিন দিয়ে দেয় যে পড়া এই হলো সেরা রুটিন, পড়ার রুটিন, অমুক তমুক ৭১৭। দেখো এগুলো হলো একটা কমন, মানে কি বলে, মানে আমি তো জেনারেলাইজ করে ফেলতে পারবো না, কারণ তোমার পারিপার্শ্বিক অবস্থা তো আমি জানি না, তোমার লাইফ স্টাইল তো আমি জানি না, তুমি রাতে 1টা পর্যন্ত ঘুমাও না 5টা পর্যন্ত জেগে থাকো, এটা তো আমি জানি না, তাই না? সো আমি যখন তোমাকে একটা রুটিন দিব তখন তোমাকে একটা মেন্টালি একটা প্রেশার ক্রিয়েট করে ফেলবো যে না, তুমি হয়তো মনে করবা যে না ভাই রুটিন দিছে মানে এটা তো সেই রুটিন আমার মানতেই হবে। এখন ওইটা মানতে যেয়ে তোমার যে লাইফ স্টাইল সেই জায়গায় দেখবা যে বিঘ্ন ঘটবে এবং তোমার ব্রেন তোমাকে মেসেজ দিবে যে না, এই রুটিনের সাথে তুমি চলতে পারবে না, ফলশ্রুতিতে তুমি 3-4 দিন পরে আমার রুটিন ফেলে দিয়ে তোমার রুটিন অনুযায়ী চলা শুরু করবা। তাহলে তোমার যেটা রুটিন সেই রুটিন অনুযায়ী তোমাকে পড়াশোনা করতে হবে এক্স্যাক্টলি, এবং তার অনুযায়ী তোমাকে রুটিন সাজাতে হবে। 3 নম্বর যে বিষয়টা বলবো সেটা হলো যে তোমাদের আরেকটা যেটা সব থেকে বড় জিজ্ঞাসা আমাদের কাছে কমন, যে ভাইয়া আপনাদের এখানে পড়লে কমন পাওয়া যাবে কিনা বা কি বৃত্তান্ত কি বিষয়। তো এটা আমরা সবসময় তোমাদেরকে বলি যে এই কমন এবং সাজেশন এই দুইটা শব্দের সাথে স্কুল অফ এক্সেলেন্স কোনোভাবেই মানে পরিচিত না। আমরা এই শব্দ দুটো একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ দেখো তুমি এখানে আসতেছো শেখার জন্য। একটা জিনিস মনে রাখবা যে এই অ্যাডমিশনের এই সময় তোমার ব্রেন যতটা বেশি ফাংশনাল হয়ে শিখতে পারবে, যতটা বেশি অ্যাক্টিভ থাকবে, যতটা বেশি নিতে পারবা তুমি তোমার ব্রেনের ভিতরে, এইটা কিন্তু 5 বছর পরে তুমি আর পারবা না। কারণ 5 বছর পরে কিন্তু তোমাকে সেম প্রায় 70% এই পড়াশোনাই করতে হবে। তখন যেটা হবে 5 বছর পরে যখন তুমি মাস্টার শেষ করবা তখন পারিপার্শ্বিক অনেকগুলো প্রেশার তোমার ভিতরে আসবে। দেখবা তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, মার অসুস্থতা, ডাক্তার দেখাইতে হয়, মাসে বাবা মার পিছনে তোমার 20-30 হাজার টাকা খরচ আছে, বোনের বিয়ে দিতে হবে, তুমি বড় ভাই, একটা রেসপন্সিবিলিটি আছে। তো এই নানান প্রেশার, তোমার তমুক বন্ধু চাকরি হয়ে যাচ্ছে, এই নানান প্রেশারে না তুমি এখন যেভাবে অনেক বেশি ফাংশনাল থাকো, এখন যেভাবে তোমার পরিবার তোমাকে অনেক বেশি সাপোর্ট দিচ্ছে, এখন যেভাবে তোমার বাবা এই যে কোচিংয়ে ভর্তি করাচ্ছে 15, 16, 20 হাজার টাকা দিয়ে, তারপরে তোমার ম্যাসে নিয়ে যাচ্ছে, সেখানে এককালীন ফেরতযোগ্য জামানত দিচ্ছে 8 থেকে 10 হাজার, ওই মাসের আবার তাকে অগ্রিম ভাড়া দেওয়া লাগতেছে আরও 10 হাজার টাকা। এই যে প্রথম মাসেই, এরপর আমি দেখলাম, আমি গতকালকে ফার্মগেট ছিলাম অনেকক্ষণ, ওই পাড়াটা তো এই কোচিংয়ের সময় বিশাল জমজমাট হয়, মোটামুটি মানে মুরগি হয় আর কি সবাই ওই পাড়াটাতে। তো সবাই মুরগি ধরার জন্য এখানে বসে থাকে, যে আসবে একজন তারে মুরগি বানাবো। কোচিংগুলো বেসিক্যালি এই কাজটাই করে আর কি, মানে তোমাদেরকে মুরগি বানায় আর কি, সত্য কথা যেটা। এটা মানে আমি সবসময় স্বীকার করি, বা আমরা স্কুল অফ এক্সেলেন্স যারা আছি এটা সবসময় আমরা সবাই এটা স্বীকার করি, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তো যেটা বিষয় দেখলাম যে অভিভাবকরা ওই বেডশিট কিনতেছে অনেকেই, অনেকেই দেখলাম যে রাস্তার পাশে বসে বসে ওই যে রাস্তার যে দোকানগুলো আছে মানে ভ্রাম্যমান, ওইখান থেকে হয়তো বা বাবা চেষ্টা করতেছে অন্তত বাকি 1 সপ্তাহ বা 15 দিনের তার যে পেঁয়াজ রসুন আদা মরিচ এগুলো লাগবে এগুলো কিনে দিচ্ছে। কেউ দেখলাম যে ওই বালতি লাগবে ওয়াশরুমের জন্য সেগুলো কিনে দিচ্ছে, বালিশ কিনতেছে, তোষক কিনতেছে। তো আমি দেখলাম যে এখানে পিতামাতার চেহারাটা অনেক মলিন হয়ে আছে, শিক্ষার্থীদেরও এখন সেম অবস্থা আছে। সে জানে না যে আসলে তার ভবিষ্যৎ কি হবে, সে জানে না যে এই কোচিংয়ে পড়লেই কি তার বিশ্ববিদ্যালয় ক্র্যাক করা সম্ভব হবে, সে জানে না যে এই কোচিংয়ে পড়ার ফলেই কি তার সে যেই সার্ভিসটা পেতে চাচ্ছে বা যে সার্ভিসের কথা সে শুনে এসেছে বিভিন্ন মাধ্যমে, সেটা কি এখান থেকে পাওয়া সম্ভব। এই অনেক না জানার উত্তর নিয়েই সে কিন্তু ঢাকাতে চলে এসেছে, এবং ঢাকাতে এসে সে একটা কোচিংয়ে কিন্তু ভর্তিও হয়ে গেছে। এবং প্রথম মাসেই দেখা গেল তার, আমি দেখলাম স্কুল অফ এক্সেলেন্সের পেজে একটা পোস্ট দেওয়া হয়েছিল, সেখানে অনেকেই লিখেছে প্রথম মাসে কারো 25, 30, 36, 40, 50 হাজার টাকা খরচ হয়ে গেছে। তাহলে এই যে এত এত টাকা পয়সা তুমি ঢাকাতে এসে খরচ করতেছো, এবং একটা অদৃশ্যর পিছনে তুমি ছুটে বেড়াচ্ছ, এবং তুমি নিজেও জানো যে এখানে ঢাকাতে যে পরিমাণ শিক্ষার্থী বা বিভিন্ন কোচিংয়ে যে পরিমাণ শিক্ষার্থী আসলে ভর্তি হয়, বিশ্ববিদ্যালয়গুলো আসলে এত পরিমাণও আসন নাই, এবং দিন শেষে এই শিক্ষার্থীরা চান্সও পায় না শুধুমাত্র নার্সিংয়ের অভাবে, এবং তাদের সাথে ওই টিচার যারা থাকেন তাদের সম্পর্কের অভাবে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু এই জায়গায় কিন্তু চান্স পায় না। স্কুল অফ এক্সেলেন্স কিন্তু এই জায়গায় সব থেকে ইউনিক একটা প্রতিষ্ঠান, এটা তোমরা হয়তো অনেকেই জানো, অনেকেই হয়তো বা জানো না। এখানে 24/7 স্টুডেন্টদের সাথে আমাদের কমিউনিকেট হয়। এখন তুমি বলবা যে ভাই আপনাদের গ্রুপে অনেক মেসেজ দিয়ে আপনারা রিপ্লাই দেন না। এখন যেই বিষয়গুলো তোমাদেরকে বলে দেওয়া হয় ইতিমধ্যে, যেমন আমাদের মানে সব কিছুই, যে আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই এটা কি লগ ইন, আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটেই মূলত হচ্ছে যে সব কিছুই এই জায়গাটাতেই পরিচালনা করা হয়। এখানে যখন স্টুডেন্টরা ভর্তি হয়, এখানে যখন তুমি আসবা আমি তোমাদের একটু দেখিয়ে দিই যে এখানে কত সুন্দর করে বিষয়গুলো সাজানো আছে। ইন্টারনেটটা স্লো কাজ করতেছে কেন? আচ্ছা এটা আসলে আমি এটা দেখাই দিব আর কি। তো এখানে আমাদের তুমি রেকর্ড ক্লাসগুলো পাবা, খুব চমৎকারভাবে সাজানো থাকে।
আমাদের পরীক্ষাগুলো এখানে তুমি দিতে পারবা, সেটাও খুব চমৎকারভাবে সাজানো থাকে। আমাদের লাইভ ক্লাসগুলো তুমি এখান থেকে করতে পারবা, এবং কোনো অবস্থাতেই অ্যাডমিশনের এই ফুল সময়টা তোমার কোনো সোশ্যাল মিডিয়ার কোনো প্রয়োজনই হবে না। একটা মানে ওয়ান স্টপ সলিউশন আমাদের এই ওয়েবসাইট। এখানেই তুমি মূলত সব কিছুই পেয়ে যাবে। এখানে ইন্টারনেটের কারণে বেসিক্যালি এটা আমাদের এখানকার ইন্টারনেটের স্লোর কারণে এটা দেরি হচ্ছে। অবশ্যই যারা ফোনে আমাদের ওয়েবসাইট ইউজ করে এটা অনেক ফাস্ট, দ্রুতই তুমি যে কোনো জায়গায় ঢুকে পড়তে পারবো আর কি। তো আমি একটু তোমাদেরকে একটু দেখাই যে এই জায়গাটাতে আমরা এই বিষয়গুলো কিভাবে, না যা আছে এটা থাক, চেঞ্জ করো না। তো আমি একটু তোমাদেরকে দেখাই যে এখানে দেখো কত চমৎকারভাবে বিষয়গুলো সাজানো আছে। দেখো যে এই যে আমাদের কোর্সে যতগুলো ক্লাস হবে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথ, আইকিউ, ইকোনমিক্স, আইসিটি, বেসিক জিকে, তো তুমি যে কোনো একটা জায়গাতে ঢুকে এখানে জাস্ট ক্লিক করো। তো ক্লিক করলে দেখবা যে দেখছো ক্লাসগুলো এখানে খুব চমৎকারভাবে কিন্তু সাজানো আছে। ক্লাসগুলো এখানে খুব চমৎকারভাবে সাজানো আছে। এখানে যে টিচার যে স্লাইডটা দিয়েছিল সেই স্লাইডটাও এখানে দিয়ে দেওয়া আছে, তুমি সেই পিডিএফটা পড়ে ফেলতে পারবে। এবং এখানে রেকর্ড ক্লাসগুলো দেওয়া আছে, তুমি জাস্ট এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলেই দেখবা যে খুব ইজিলি তুমি চমৎকারভাবে আমাদের রেকর্ড ক্লাসটাও এখানে এখন দেখতে পারবা। এখানে রেকর্ড ক্লাসটা ওপেন হবে এবং এই রেকর্ড ক্লাসটা তুমি এখানে দেখতে পারবা। এবং এই রেকর্ড ক্লাসটা তুমি চাইলে স্পিড বাড়িয়েও দেখতে পারবা। ঠিক আছে, এই রেকর্ড ক্লাসগুলো তুমি চাইলে যে স্পিড বাড়িয়েও এখান থেকে 1.5 এই যে প্লেব্যাক, কারণ তোমাদের নর্মালি অনেকেরই আছে একটু বাড়িয়ে দেখা দরকার, তো এই যে 1.5 দিয়েও তুমি চাইলে এটা দেখে ফেলতে পারবা যদি তুমি কোনো কারণে লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে না পারো আর কি। তো এই যে এরপর আমি যদি তোমাদেরকে আরেকটা বিষয় দেখাই যে এখানে হলো যে কোর্সের যে এক্সামগুলো আছে, একটু নিচে গেলেই দেখবা যে যতগুলো এক্সাম হয়েছে, এই যেই এক্সামগুলো তুমি দিতে পারো নি এখানে রিটেক দেওয়ার সুযোগ আছে। সেই এক্সামগুলো তুমি চাইলে এখানে এসে এখন রিটেক দিতে পারবা, যে না আমি কোনো কারণে আগে পরীক্ষাগুলো দিতে পারি নাই, সো আমি এখন এই এক্সামটা রিটেক দিতে চাচ্ছি। তো তুমি চাইলে এখানে এসে খুব ইজিলি আমাদের যে এক্সামটা আছে এক্সামটা তুমি এখানে পরীক্ষা দিতে পারবে খুব ইজি। এবং তুমি পরীক্ষা দেওয়া শুরু করলেই এখানে তোমার হলো যে এই যে সময় কাউন্ট হওয়া শুরু করবে, অর্থাৎ এটা উইকলি টেস্ট ছিল, উইকলি টেস্টে আধা ঘন্টা সময়। তো এখানে তুমি পরীক্ষাগুলো খুব চমৎকারভাবে দিতে পারবা। এবং দেওয়ার পরে যখন তোমার শেষ হয়ে যাবে তখন তুমি তোমার ইয়ে দেখতে পারবা যে তোমার কয়টা মানে উত্তর হলো, কয়টা উত্তর হয়নি, সেই বিষয়গুলো তুমি এখান থেকে দেখতে পারবা। এবং এই যে পরীক্ষাটা হলো এই পরীক্ষার আবার সলভও তুমি পাবা। অর্থাৎ শুধুমাত্র পরীক্ষা নিয়ে ছেড়ে দিলাম বিষয়টা এমন না। কেন মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তো 4টা অপশন অ্যানালাইজ করে উত্তর দেওয়া লাগে। তো যখন তুমি সলভ ক্লাসগুলো করবা টিচারের, তখন তুমি বুঝতে পারবা যে এটা কেন উত্তর হলো আর বাকি 3টা কেন উত্তর হলো না। তো এই বিষয়গুলো এখানে খুব চমৎকারভাবে সাজানো আছে। এখানে তুমি রেজাল্ট দেখতে পারবা, প্রিভিয়াস এক্সাম দেখতে পারবা, বা আনুষঙ্গিক আরও বেশ অনেক বিষয় আমাদের এখানে খুব চমৎকারভাবে সাজানো আছে। তো এই হলো মোটামুটি আমি যদি বলি যে আমাদের ওয়েবসাইটের যে বিষয়, মানে একটা উইদাউট কোনো সোশ্যাল মিডিয়ায় তোমরা এই জায়গাটাতে মোটামুটি সব কিছুরই কিন্তু সলিউশন আমাদের এখানে পেয়ে যাবা। তো আমি যে আলোচনায় ছিলাম মূলত যে কমন এবং ঢাকাতে এসে তুমি আসলে জানো না যে তোমার ওইখানে পড়ে বিশ্ববিদ্যালয়ে তুমি ক্র্যাক করতে পারবা কিনা, বা তুমি যেই কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেছো সেটা। যেমন স্কুল অফ এক্সেলেন্সে যে পরিমাণ স্টুডেন্ট ভর্তি হয়েছে, আমাদের হলো যে প্রায় 2টা মিলিয়ে 2500+ স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে। তো দেখা গেল যে আস্তে আস্তে আমরা এবার 5000-এর বেশি স্টুডেন্ট নিব না, এটা আমরা আগেই বলে দিয়েছি। আমরা এবার আর 5000-এর বেশি স্টুডেন্ট নিব না, তার মানে 50% স্টুডেন্ট আমাদের ফিল আপ হয়ে গেছে, বাকি আর 50% স্টুডেন্ট নিয়ে আমরা নিব না। কারণ হচ্ছে আমরা কেন নিব না স্টুডেন্ট, কারণ হচ্ছে আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ে যতগুলো আসন আছে সবগুলোতে আমাদের শিক্ষার্থীরা চান্স পাক। কিন্তু দিন শেষে যেটা হয় যে অনেক শিক্ষার্থী না ওই জায়গাটাতে আস্থার জায়গায় আমাদের উপর আস্থা রাখতে পারে না। তারা এই মানে আমাদের এটাকে সাবসিডিয়ারি মনে করে এবং সে আরেকটা জায়গায় কোচিং করে হয়তো বা অফলাইনে, সে ওইটাকে বেশি গুরুত্ব মনে করে। কিন্তু বাস্তবতা হচ্ছে দেখো এই অনলাইনে সব থেকে বড় সুবিধা যেটা, যেমন তুমি এখানে যে মেন্টরদেরকে দেখতে পারতেছো তাদের কোয়ালিটি সম্পর্কে তুমি জাজ করতে পারতেছো। এই জাজমেন্টাল ব্যাপার স্যাপার সব উন্মুক্ত আর কি। অনলাইনে যেটা সুবিধা সেটা হলো এখানে তুমি তুমি কার সম্পর্কে দরকার, তোমার সাইফ ভাইয়ের দরকার, তুমি আমাকে দেখাও যে বাংলাদেশে যারা বাংলা পড়ায় অন্তত পক্ষে, তো সাইফ ভাইয়ের কাছাকাছি আর কয়জন টিচার আছে, তুমি একটা তালিকা করলে দেখবা সাইফ ভাই হয়তো বা টপ 3-র ভিতরে থাকবেন। তুমি সাধারণ জ্ঞানের কথা বলবা, সাধারণ জ্ঞানে সাকিব স্যার পড়ান, তাহলে তুমি একটা তালিকা করো যে বাংলাদেশে যারা সাধারণ জ্ঞান পড়ায় তার ভিতরে টপ 3-তে তিনি আছে কিনা। তুমি ইংলিশে হাসনাত আবদুল্লাহ পড়ায়, তুমি টিচারের একটা তালিকা করো যে বাংলাদেশে যারা ইংলিশ পড়ায় সেখানে হাসনাত আবদুল্লাহ অবস্থান কোন জায়গায়। তুমি বাকিউল্লাহ ভাইকে অ্যানালাইজ করো এখানে কোথায়, বা তুমি যদি ম্যানেজমেন্ট অ্যানালাইজ করো, বা তুমি যদি আমারও অ্যানালাইজ করো যে ম্যানেজমেন্টে মৌদুদ হাসান ভাই আছে,
সো বাংলাদেশে যারা অন্যান্য ম্যানেজমেন্ট করে তাদের এক্সপিরিয়েন্স কতটুক বা ভাইয়ের এক্সপিরিয়েন্স কতটুক, তো এই অ্যানালাইজ করলে তুমি কম্পারিজন করাটা তোমাদের সহজ হবে। যেমন তোমরা একটা 4 নম্বর যে পয়েন্টটা আমি শুরু করবো সেটা হলো তোমরা আমাদের ফেসবুক পেজে সবসময় গ্রুপে সবসময় লেখো যে ভাইয়া এই কোচিং না ওই কোচিং, কোন কোচিং ভালো হবে। তো দেখো এই টাইপের যারা কোন কোচিং ভালো হবে উত্তর খোঁজে, তো তাদের পড়াশোনার যোগ্যতা নিয়েও আমার আসলে কোশ্চেন আছে যে তারা আসলে খুব বেশি ভালো স্টুডেন্ট না। কারণ স্কুল অফ এক্সেলেন্সে কারা আসে, তুমি এই যে রেজাল্টগুলো দেখতে পারতেছো, এই যে পেছনে আমি যদি আরো নিচের দিকে যাই, এই যে আমাদের যে বিশ্ববিদ্যালয় কতজন চান্স পাইছে এখানে চমৎকারভাবে দেওয়া আছে। এবং আমরা কিছুদিন পরে এখানে তাদের তথ্যগুলোও দিয়ে রাখবো, তোমরা দেখতে পারবা যে তারা আমাদের কোন কোর্সে ছিল, তারা আমাদের নিয়ে কি মন্তব্য করেছে, সেই বিষয়গুলো আমরা এখানে সংযুক্ত করে দেবো। এছাড়াও এই যে এখানে যে সফলতার ইয়েগুলো যাচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, দেখবা যে মোটামুটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা টপ পজিশন করেছিল তারা সবাই স্কুল অফ এক্সেলেন্সের সাথে জড়িত ছিল। এবং এটা ওপেন চ্যালেঞ্জ, অনলাইনে অন্য কোনো প্রতিষ্ঠান রেজাল্টে অন্ততপক্ষে স্কুল অফ এক্সেলেন্সের আশেপাশে না। এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ রহমত আমাদের উপরে যে আমাদের মেন্টররা যে যতটুক আন্তরিকতা এবং দায়িত্বশীলতার সাথে শিক্ষার্থীদের যেই মেধার যেই পরিচর্যা করে বা তাদের যেই মেধার যে আমানত তারা গ্রহণ করে, এটা তারা মানে যথাযথভাবে পালন করতে পারেন বলেই আমাদের এই সফলতা আল্লাহ বলে আমাদেরকে দান করেন। আইদার তো এটা তো হুট করে হয়ে যায় নাই, বা এমনও না যে আমি এখানে আমার ইচ্ছা আছে আমি একজনের নাম এনে বসাই দিছি, কারণ এটা তো অনলাইনের যুগ। আমি এখানে একজনকে পাবলিশ করতেছি, কারণ সব জায়গায় আমরা ইতিপূর্বে দেখেছি যে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন খ ইউনিটে যিনি ফার্স্ট হয়েছে তাকে নিয়ে কয়েকটা কোচিংয়ে টানা হেসরা আমরা দেখেছি। সে নিজেও তার ফেসবুকে লিখতে বাধ্য হয়েছে যে আমি ওই কোচিংয়ে ছিলাম না, তারপরেও বিভিন্ন কোচিং তারা তাকে বলে চালাই দেওয়ার চেষ্টা করেছে। বাট কই, আমরা তো গত বছর খ ইউনিটে ফার্স্ট দেখাইনি, তার আগের বছর আমাদের খ ইউনিটে ফার্স্ট ছিল, কিন্তু গত বছর আমাদের ছিল না, আমরা ওটা দেখাইনি। কারণ আমরা মিথ্যা কোনো প্রচারণা আমরা এখানে কোথাও দেখাই না। এবং আমাদের ফেসবুকে যে বিষয়গুলো হয় এটা উন্মুক্ত থাকে। তো যারা এই পজিশনগুলো করেছে, আমরা যদি তথ্যগুলো যদি মিথ্যা দিতাম তাহলে তারা নিশ্চয়ই তো এসে কমেন্টস করতো বা কোথাও না কোথাও আলোচনা তো হতো যে না ভাইরা মিথ্যা তথ্য দিচ্ছে, আমি আসলে স্কুল অফ এক্সেলেন্সের সাথে কোনোভাবে জড়িত ছিলাম না। তাহলে এই যে কম্পারিজন মেন্টরদের এবং রেজাল্ট, এই দুইটা যখন তোমার চোখের সামনে স্পষ্ট, বা এছাড়াও যদি তুমি আরেকটা কাজ করতে পারো সেটা হলো যে তোমার এলাকাতে, আমরা সবসময় বলি যে তোমার এলাকাতে যারা মানবিক বিভাগ থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে খুব ভালো ভালো সাবজেক্টে পড়ে তাদের কাছে স্কুল অফ এক্সেলেন্সের মেন্টরদের নিয়ে জিজ্ঞাসা করবা। আমি আবারও বলছি, যারা দেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে পড়তেছে তোমার এলাকার মানবিক বিভাগের, তাদেরকে তোমরা স্কুল অফ এক্সেলেন্স ভালো কি খারাপ, কোচিংয়ের জন্য কোথায় যাব, অমুক কোচিং না স্কুল অফ এক্সেলেন্স, এটা জিজ্ঞাসা করবা আর কি তাকে। তারা যে পরামর্শ দিবে সেই অনুযায়ী সেখানে তুমি ভর্তি হো। যদি সেই পরামর্শ স্কুল অফ এক্সেলেন্স থাকে তাহলে তুমি এখানে ভর্তি হতে পারো, সেই পরামর্শ যদি স্কুল অফ এক্সেলেন্স না থাকে তাহলে তুমি অন্য যে কোনো জায়গায় ভর্তি হতে পারো। কিন্তু এই ফেসবুকে কোনটা ভালো কোনটা খারাপ এই মারামারি না তোমার করার দরকার নেই। কারণ ফেসবুক ওখানে যারা কমেন্টস করে তাদের অধিকাংশ শিক্ষার্থী দেখবা যে কোথাও হয় চান্স পায় নাই বা চান্স পাবেও না। কারণ আমাদের যে এত এত সফলতা কই, ওই কমেন্টের নিচে তো কেউ এসে বলে না, আর্গুমেন্ট করে তোমাদের সাথে যে স্কুল অফ এক্সেলেন্স সেরা এই সেই হ্যান ত্যান করে না, দু একজন বলে, করে না যে তা না। কিন্তু আমাদের যারা ভালো রেজাল্ট তাদের আসলে এত আজারা কাজ নাই যে বসে বসে, কারণ সে তো জানে স্কুল অফ এক্সেলেন্স সেরা, বা আমরা নিজেরাও জানি যে স্কুল অফ এক্সেলেন্স সেরা, কারণ আমরা সেরাটা দেওয়ারই চেষ্টা করি। তো এই কম্পারিজন না আসলে উচিত না। এবং অন্যান্য কোচিংও কিন্তু তার সেরাটা দেওয়ারই চেষ্টা করে, এমন না যে আমি অন্য কোচিংকে আবার ছোট করতেছি, তারাও কিন্তু তার সর্বোচ্চ সেবাটা দেওয়ারই চেষ্টা করে, সর্বোচ্চ সেরাটা দেওয়ার চেষ্টা করে। কিন্তু ওই জায়গায় আমরা হয়তো এক ধাপ এগিয়ে আছি যার ফলে আমাদের রেজাল্টটা ভালো হচ্ছে, অন্যরা হয়তো ওই জায়গায় পিছিয়ে আছে এখনো পর্যন্ত, হয়তো ভবিষ্যতে তারা ওই জায়গায় আমাদের চেয়ে আগে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে, যেহেতু এটা উন্মুক্ত জায়গা, এখানে সবাই চায় তার সেবার মাধ্যমে তাদের স্টুডেন্টের কাছে পৌঁছানোর জন্য। তো এটা উন্মুক্ত জায়গা, অন্যরাও হয়তো সেই আন্তরিকতা জায়গা দেখাতে পারে। তো এই বিষয়গুলো দয়া করে তোমরা এই কোথাও পোস্ট টোস্ট করে ফেসবুকে জাজমেন্ট করে তুমি ভর্তি হবা, এই তুমি দুদিন পরে এসে আবার আমাদের কোর্সে আসবা, এসে বলবা যে ভাই আমার ফিটা একটু কম রাখেন, কারণ অমুক আরও 3টা কোচিংয়ে ভর্তি হয়ে আমার মোটামুটি এত টাকা খরচ হয়েছে। কারণ আমাদের সেকেন্ড টাইমে যারা আছে প্রায় মনে হয় প্রায় 1500 স্টুডেন্ট সেকেন্ড টাইম ব্যাচে আছে, তো তাদের এই 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 কথাটাই তারা আমাদেরকে বারবার বলেছে। বিশ্বাস না হলে তোমরা আমাদের ফেসবুক যে গ্রুপ আছে এখানে পোস্ট করো যে ভাই আপনারা যারা গেছেন অধিকাংশ তারা নাকি এই মন্তব্য করেছেন যে আগে যেখানে ছিলাম সেখানে ভুল হয়েছে, এখন স্কুল অফ এক্সেলেন্স এসে ভালো হয়েছে। তো দেখো এই জাজমেন্ট করার বয়স কিন্তু তোমার না, তোমার যেই এজ, তোমরা মাত্রই এইচএসসি পাস করেছো, তোমাদের কাছে এখন একটু ড্যাশিং একজন টিচার, একটু সুন্দর একটু ইয়ো ইয়ো টাইপের থাকবে, সে এসে ক্লাস নিবে, তোমরা মনে করো বাপরে বাপ সেই টিচার, একটু অন্য স্টাইল নিয়ে কথাবার্তা বলবে, তোমাদের কাছে মনে হবে যে না পাইছি রে পাইছি, সেই এক টিচার পেয়ে গেছি। বাট দিন শেষে তুমি এই জাজমেন্টটা করতে পারবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে। যখন তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাবা তখন তুমি ফিল করতে পারবা যে না
আমি আসলে ওই কোচিংয়ের ওই টিচারটা আমার জন্য আসলে সুইটেবল ছিল না। তো এইটা বোঝার জন্য আসলে একটু সময় লাগে। এটা তুমি এই অ্যাডমিশনের এই পিরিয়ডে আসলে তোমার পক্ষে বোঝা সম্ভব না। যেমন আমি মানে শিক্ষকতাটা একটা বিরাট বড় পেশা এবং এইখানে শিক্ষকতার এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তো দেখলাম যে হাসনাত যেভাবে নেতৃত্ব দিয়েছে, মানে শিক্ষক থেকে একটা জাতিকে নেতৃত্ব দেওয়া, টিচার আসলে এরকমই হওয়া উচিত। একজন টিচার আসলে জাতির একটা মানে অনুকরণীয় ব্যক্তি হওয়া উচিত। জাতি তাকে তার কথা শুনবে, তাকে মেনে নিবে এবং তাকে একটা ন্যাশনাল লিডার হিসাবে মানে কি করবে, মানে গর্ববোধ করবে যে না, এই শিক্ষক থেকে আসলে মানে নেতা হওয়া উচিত। কিন্তু আমি যেটা দেখি অনলাইনে, মানে শিক্ষকরা দেখা গেল ক্লাস নিচ্ছেন, এসে উনি হিন্দি গান গাচ্ছেন ক্লাসে। তোমরাও আবার খুব মানে তাকে খুব বাহবা দিচ্ছ, সেই টিচার, সেরা টিচার, স্যার আপনার গলা অনেক ভালো। এখন দেখো ওই যে গান গেয়ে বা শুনে যে সময়টা ওখানে নষ্ট হলো, তুমিও তোমার মোবাইলের এমবি খরচ করে ওই সময়টা নষ্ট করলা, এই টাকাটা তোমার পকেট থেকে আসে নাই, এই টাকা তোমার বাবা অনেক পরিশ্রম করে তোমার পিছনে ইনভেস্ট করেছে। বাট তুমি মানে বাবার টাকা খরচ করে অন্য প্রশংসা করে বেড়াচ্ছ, যেটা তোমার আসলে কোথাও কোনো কাজেই লাগবে না। এবং অধিকাংশই অনলাইনে যেটা হয়, টিচাররা যেটা করেন, তারা মানে মানে ব্যক্তি লাইফ এবং প্রফেশনাল লাইফ এক করে ফেলেন। তাদের ফেসবুক ওয়াল বা পেজ প্রফেশনাল জায়গা এবং তাদের ব্যক্তিগত ওয়াল বা ব্যক্তিগত লাইফ দুটাই না এক হয়ে যায়। অতএব ব্যক্তিগত লাইফও যা করতেছে এখানেও তাই করতেছে। তো শিক্ষক তো আমাদের আদর্শ হবে, আমরা আমাদের শিক্ষকদেরকে আদর্শ মনে করব, আমরা আমাদের শিক্ষকদের মতন হওয়ার চেষ্টা করব। এইরকম শিক্ষক খুব কম আছে অনলাইনে। আমি যদি এখন তোমাকে বলি, যারা, আমি মানবিকের কথা বলতেছি, সায়েন্সের অনেক ভালো ভালো কিছু প্রতিষ্ঠান আছে, যেমন আমি এসিএস এর সাথে কাজ করি, সেখানে অপারের ব্যক্তিত্ববোধ আমাকে আসলে আকৃষ্ট করে। আমি সবসময় অবাক হই যে একজন মানুষ এত ব্যক্তিত্ব সম্পন্ন কিভাবে হয়। বাট তার নিয়েও কন্ট্রোভার্সি আছে, কারণ এটা কারা করে? এক শ্রেণীর শিক্ষার্থী করে যাদের আসলে কোনো কাজ নাই খেয়ে দেয়, এরা এগুলো করে বেড়ায়। তাতে কি হয়? তাতে কি কোনো কারোর কোনো ক্ষতি হয়? কারোর কিন্তু কোনো ক্ষতি হয় না। তো এই জন্য আমাদের যেটা হবে, শিক্ষক আমাদের আদর্শ হবে। কিন্তু এই মানবিকের যারা আমি দেখেছি যারা পড়ায়, তাদেরকে তো আদর্শ তো দূরের কথা, মানে তাদেরকে দেখলেই মনে হয় যে এরাও শিক্ষক, মানে এভাবেও শিক্ষক হওয়া যায়। আমি খুব রিসেন্ট সময়ে দেখলাম যে কোনো একটা জায়গায় একটা ভিডিও হঠাৎ করে সামনে আসলো, দেখলাম যে একজন হাফ প্যান্ট পরে বসে আছেন এবং কি মি যেন বলতেছে আর কি, মানে এই টাইপের একটা ফানি একটা ব্যাপার স্যাপার আর কি। এটা এটা ঠিক আছে, এটা তার ব্যক্তিগত গ্রুপ থাকতে পারে, তাদের সেখানে দিতে পারে, কিন্তু প্রফেশনাল একটা জায়গায় আমার একজন শিক্ষক, আমার যেখানে হাঁটুর নিচে কাপড় পরা ফরজ, তা আমি দেখতেছি আমার শিক্ষক হাঁটুর উপরে কাপড় তুলে উনি একটা ভিডিও করতেছে। তাহলে আমার স্টুডেন্টের কাছে কি মেসেজ যাবে? আমার স্টুডেন্টের সেই মোরাল জায়গাটা কোথায়? আমি তারে কি নৈতিকতা শিক্ষা দিতে পারতেছি? কারণ আমি যখন এখানে ক্লাসে দাঁড়াচ্ছি, আমি কিন্তু শুধুমাত্র তার কাছে টাকা নিয়ে তারে পড়াই দিলাম, বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেলো, আমার ডিউটি শেষ হয়ে গেলো, না, এটা কখনোই না। সে যদি আমার কোনো একটা খারাপ আদর্শ ধারণ করে এবং সেটা যদি তার ভিতরে থেকে থাকে, তাহলে আজীবন সে আদর্শ ধারণ করে সে যতগুলো গুনাহ করবে, সেই গুনার ভাগীদার তো আমাকে হতে হবে রে ভাই। অন দ্য আদার হ্যান্ড, যদি আমার কোনো ভালো গুণ, আমার কোনো ভালো আদর্শ তার ভিতরে চলে যায় এবং এইটা যদি সে তার লাইফে কাজে লাগায় বা আজীবন যদি তার ভিতরে থেকে থাকে, তার সবটাও তো আমি পাবো। তো শিক্ষকদের কাছে আমরা বেসিক্যালি এটা আমরা আশা করি। তো তোমরা যারা এই অনলাইনে কোন প্রতিষ্ঠান ভালো খারাপ এই আলাপ খোঁজো, তার এই কয়েকটা পয়েন্টে চেষ্টা করবা যে খোঁজ খবর নেওয়ার। এটা খোঁজ খবর নেওয়ার জন্য রকেট সায়েন্স হওয়ার পড়া লাগে না, এটা খোঁজ খবর নেওয়ার জন্য অনেক বই পড়া লাগে না, এত কিতাবি জ্ঞান থাকার কোনো প্রয়োজন নাই। একটু চোখ কান খোলা রেখে খোঁজ খবর নিলেই তুমি বুঝে ফেলতে পারবা যে কোন প্রতিষ্ঠান আসলে ভালো বা কোন প্রতিষ্ঠান খারাপ। 5 নম্বর যে বিষয়টা বলবো সেটা হলো, তোমরা অনেকেই আমাদেরকে একটা বিষয়ে প্রশ্ন করেছো, হাসনাত আবদুল্লাহ ভাই ক্লাস নিবে কি নিবে না। এটা নিয়ে আমাদেরকে তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে ভাইয়া হাসান আবদুল্লাহ ভাই কি এবছর ক্লাস নিবে না ক্লাস নিবেন না। তো এই বিষয় নিয়ে তোমাদেরকে তোমাদের অবগতির জন্য বলতে চাই যে হাসনাত এত বেশি পাংচুয়াল ছেলে, যেমন আমি যদি ক্যামেরায় দেখাতে পারতাম, যেমন এই যে আমি যে স্টুডিওতে বসে আছি এর ডান পাশে হাসনাতের ব্যাগ এখনও রয়ে গেছে, যে ব্যাগ সে এখানে 15ই জুলাই রেখে গিয়েছিল। কারণ সে আমাদের যে অফিসটা আছে এখানে বাসাও আছে, এখানেই মূলত সে এখানে বাসায় এসে থাকতো। তো অফিসে এই যখন সরকারের বিভিন্ন ইয়ে চলতেছে, সে আসলে বাসায় যেতে পারেনি। তো তার ব্যাগ এবং যত মালামাল ছিল সে এখানে রেখে গেছে, এখনও সেই স্টিল তার ব্যাগ পাশে রয়ে গেছে আর কি। তো এতটাই পাংচুয়াল ছেলে, সে যদি বলে যে আমি এই ক্লাসটা সকাল 7টার সময় নিব, তাহলে একদম 7টা মানে 7টা, 7টা মানে 7টা এক না, একদম অন টাইম সে ওই ক্লাসটা তোমার নিবে। এবং মানে কমিটমেন্ট রক্ষা করার ক্ষেত্রে, যেমন আমাদের একটা লাইভ ক্লাস হয়েছে হাসনাতে, তোমরা দেখবা যে সম্ভবত গত মাসে
তো রাত 10টার সময় লাইভ ক্লাসটা ছিল আর কি। তো এই লাইভ ক্লাসের আগে তার সাথে একজন খুবই বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির দেখা হওয়ার কথা ছিল। তো সে একদম মুখের পরে বলে দিয়েছে যে স্যার আমার 10টার সময় এক জায়গায় সময় দেওয়া আছে, কোনো অবস্থাতে আপনার সাথে আমি আজকে দেখা করতে পারবো না। সে অনেকবার অনুরোধ করার পরও সে তার সাথে দেখা করে নাই। সো তার একটা পাংচুয়ালিটির ছোট্ট একটা উদাহরণ তোমাদেরকে দিলাম। সো হাসনাত স্কুল অফ এক্সিলেন্সের ডিরেক্টর, সে স্কুল অফ এক্সিলেন্সের একজন ওনার, আমরা যারা 5জন ডিরেক্টর আছি তার ভিতরে সে একজন, এবং সে স্কুল অফ এক্সিলেন্সের মেন্টরও। তো ডেফিনেটলি সে অবশ্যই অবশ্যই তোমাদের ক্লাস নিবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই অবশ্যই। তবে সব ক্লাস গত বছর হাসনাত দেয় নাই, কারণ আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে 2জন করে টিচার আছে। আমাদের বাংলার 2জন আছে, ইংলিশের 2জন আছে, সাধারণ জ্ঞানের 3জন আছে। সো একজন মেন্টর সব ক্লাস নেন না। সেক্ষেত্রে যেটা হবে, হাসনাতের হয়তোবা এখনকার যে ব্যস্ততা, এই কারণে ক্লাসটা হয়তোবা আমাদের যেমন ফার্স্ট টাইম ব্যাচের ক্লাস হয় 3টা 15 দুপুরে, আর সেকেন্ড টাইম হয় সকাল 10টার সময়। ওই জায়গায় শুধু তার ক্ষেত্রে বিষয়টা পরিবর্তন হতে পারে তার সময়ের আলোকে, এবং যে কোর্স আউটলাইনটা তোমাদেরকে দেওয়া আছে ওই জায়গাও মাঝে মাঝে পরিবর্তন হতে পারে হাসনাতের ক্লাসের আলোকে আর কি। সো এই 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 বিষয়টা পরিবর্তন হবে। এই ছাড়া সে যে ক্লাস নেবে এই বিষয়ে তোমাদেরকে 100% নিশ্চয়তা আমরা দিচ্ছি, বা এটা আমরা দিতেই পারি আর কি। তো সে যতটুকু আমাদেরকে ইনশিওর করেছে যে ক্লাসগুলো সে নর্মালি ফজরের পরে নেবে, অর্থাৎ সকালে হয়তো বা 5:30 বা 6টার সময় ক্লাসগুলো নিবে আর কি। কারণ এরপরে আসলে সে সত্যিকার অর্থেই সেভাবে সময় পাবে না, শুধুমাত্র এই ফজরের পরের এই সময়টাই সে সময় পাবে। এই সময়ের ভিতরেই সে তোমাদের ক্লাসগুলো নিয়ে ফেলবে ইনশাআল্লাহ। তো আমাদের কোর্সে যারা এনরোল করেছো, একটু কষ্ট করে হলেও রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে সকালবেলা হাসান ভাইয়ের ক্লাসের জন্য তোমরা রেডি হয়ে যাবো আর কি ইনশাআল্লাহ। তো এই হলো মোটামুটি অগোছালো অনেকগুলো বিষয় তোমাদের সাথে শেয়ার করলাম, যে বিষয়গুলো নিয়ে তোমরা বেশ কয়েকদিন আমাদেরকে আলোচনা করেছো। আর আমাদের পেইড ব্যাচে যারা আছো তাদের উদ্দেশ্যে একটা বিষয় বলি, যে দেখো তোমরা না মানে অনেক বেশি প্রশ্ন করো, সব জায়গায় উত্তর দেওয়া আছে। তোমাদের টেলিগ্রামে একটা গ্রুপ আছে, সেখানে চমৎকারভাবে সব কিছু অনলাইনে কীভাবে ক্লাস করবা, রেকর্ড ক্লাস কোথায় পাবা, পরীক্ষা কিভাবে দিবা, জুমে কিভাবে যুক্ত হবে, তারপরে টেলিগ্রামে কীভাবে যুক্ত হবে, সব কিছু ভিডিও আকারে তোমার ওখানে দেওয়া আছে। কিন্তু ওই যে আমরা হলো খুবই তাড়াহুড়া প্রবণ লোক, মানে মানে আমার এই বিষয়টা এখনই জানা লাগবে, তো আমার এত মানে খোঁজার টাইম নাই, আমি ঠাস করে একটা জায়গায় বলে ফেলতে পারি। তো এটা করা যাবে না, তোমাকে ধীর স্থিরতার সহিত সব জায়গায় খুঁজে দেখতে হবে, তুমি সব জায়গায় সব কিছু পাবা। 6 নম্বর আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে এই অ্যাডমিশনের এই সময়, যেমন আমাকে অনেকে প্রশ্ন করেছে যে ভাই ইংরেজি মাত্র 2 দিন পড়াবেন, তাহলে আমরা কিভাবে আমাদের দুর্বলতা কাটিয়ে উঠবো। তো দেখো, ইংরেজি যে ক্লাসগুলো হবে সেটা একদম বেসিক টু অ্যাডভান্স, নট অনলি ইংলিশ, আমাদের বাংলা, সাধারণ জ্ঞান সব কিছুই বেসিক টু অ্যাডভান্স টেক্সট বেসড তোমাদের পড়াশোনা করানো হবে। সো এখানে সব কিছু থাকবে, সব। বিশেষ করে আমি যদি ইংরেজির কথা বলি, যে ভোকাবুলারি তোমাকে ক্লাসেই মুখস্থ করিয়ে দেওয়া হবে, ওই সো কল্ড প্রশ্ন কি উত্তর বলো, এটা উত্তর খ, এইভাবে না। ঠিক আছে, অলরেডি আমাদের ইউটিউবে দেখবা যে একটা ভোকাবুলারি ক্লাস দেওয়া আছে পাবলিক করা, সেটা দেখলে তুমি ধারণা পাবা যে কিভাবে এক ক্লাসে 200 ভোকাবুলারি মুখস্থ করে দিচ্ছেন টিচার, এবং ওর ভোকাবুলারির ভিতর থেকে তোমার প্রত্যেকটা ভার্সিটিতে কোশ্চেন আসবে। তোমাকে টেক্সট বুক ধরিয়ে ধরিয়ে পড়ানো হবে, বাংলা এবং ইংরেজি দুইটাই। রিটেনের যে প্রস্তুতি, মানে রিটেনের যে কম্প্রিহেন্সিভ প্রিপারেশন যেটা আছে, এটা এত চমৎকারভাবে তোমাকে এখানে পড়ানো হবে। বিগত 2 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিততে যারা বেশি নাম্বার পেয়েছে সবাই স্কুল অফ এক্সিলেন্সের স্টুডেন্ট ছিল, এটা মাথায় রাখতে হবে তোমাকে। বিগত 2 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা রিটেনের সর্বোচ্চ নম্বর পেয়েছে তারা সবাই স্কুল অফ এক্সিলেন্সের স্টুডেন্ট ছিল। তো রিটেন নিয়ে বিন্দুমাত্র চিন্তা করা লাগবে না, ইভেন তো কোনো বিষয় নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, কিন্তু তোমার যে বিষয় নিয়ে চিন্তা করা দরকার, তোমরা মূলত সেই বিষয় নিয়ে কেউই চিন্তা করো না, সেটা হলো পড়াশোনা করা। তোমাকে অধ্যবসায় হইতে হবে, তুমি এখানে পড়াশোনা করার জন্য আসছো। তোমার কি হবে না হবে, কোনটা আগে হবে পরে হবে, এই বিষয়গুলো দেখার জন্য এখানে যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন সবাই আছেন, কারণ তারা চায় যে তাদের এই শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ে চান্স পাক। আর কেউ চান্স পাবে কি না পাবে এটা আমাদের খুব বেশি মাথা ব্যথার কারণ না। আমরা চাই যে আমাদের শিক্ষার্থীরা সবাই বিশ্ববিদ্যালয়ে চান্স পাক, এবং শুধুমাত্র তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ানোই আমাদের মুখ্য উদ্দেশ্য না। আমরা আজকেও যেমন আজকে মিটিং করলাম যে আমরা আমাদের স্টুডেন্টদেরকে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব। তো মোটামুটি আজকে একটা ভালো মিটিং হয়েছে আমাদের, আলহামদুলিল্লাহ। আমরা অনেক দিন ধরে এটা নিয়ে আলোচনা করতেছি, শুরু করব, এরপরে মাঝখানে আবার দেশের বিভিন্ন মানে সমস্যার কারণে এটা আমরা শুরু করতে পারিনি। আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে আমাদের পেইড ব্যাচে যে সকল শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, নট অন্য কোনো জেনারেল স্টুডেন্ট, আমাদের সাথে ছিল এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, তাদের বিশ্ববিদ্যালয়ে যে মূল্যবান সময়, এই সময়টাকে আমরা ইনভেস্ট করব মূলত। এই সময়ের অপচয়টাকে রোধ করে সময়ের ইনভেস্ট করার মাধ্যমে তাকে আমরা স্কিলফুল করে তুলব, যাতে করে সে
5 থেকে 6 মাস পরেই দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। এবং এই ভূমিকা রাখা না মানে এই না যে মাসে সে 5,000 টাকা ইনকাম করবে, না। আমরা তাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যাতে করে সে মাসে অন্ততপক্ষে কম করে হলেও 25, 30, 40, 50,000 টাকা ইনকাম করতে পারে। এটা ডিপেন্ড করবে কে কোন স্কিল অর্জন করতেছে, কে তার নিজের পিছনে বেশি সময় দিচ্ছে। এটা আমাদের পেইড বেসের স্টুডেন্টের জন্য ফ্রি থাকবে এবং আমরা এর বাইরের স্টুডেন্ট নিব কিনা এই বিষয়ে আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। তো তার বেশ কয়েকটা সেগমেন্ট নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলতেছিল আমাদের। আমরা গত সেশন থেকে শুরু করতে চেয়েছিলাম, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে এটা আমরা শুরু করতে পারিনি। তো এই বছর ইনশাআল্লাহ আমরা এই ক্যারিয়ার ডিজাইন প্রোগ্রাম, যেটা আমরা নাম দিয়েছি, ইউনিভার্সিটি স্টুডেন্টদের মানে সময়ের অপচয় রোধ করার মাধ্যমে তাকে একটা জাতীয় সম্পদে পরিণত করা। দেখবা তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, চান্স পাওয়ার পরে কয়েকজন শিক্ষার্থীর চেহারা দেখে বা তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাপ্রোচ, তার কথাবার্তা, আচার আচরণ দেখে তোমার কাছে মনে হবে যে এ কীভাবে চান্স পেলো বিশ্ববিদ্যালয়ে, এর পক্ষে তো কোনোভাবেই চান্স পাওয়া সম্ভব না। কিন্তু তারপরে দেখবা চান্স পেয়ে গেছে, এরপরে দেখবা বেহুদা সময় নষ্ট করতেছে, ঘুরে বেড়াচ্ছে, আড্ডাবাজি করতেছে, মানে একটা গোল্ডেন লাইফ, একটা গোল্ডেন পিরিয়ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু নষ্ট করে ফেলে বিকজ অফ ভালো একটা মেন্টরিংয়ের অভাবে। আমি সবসময় বলি যে অ্যাডমিশনের এই পড়ানোটা কোনো সৃজনশীল কাজ না। এই অ্যাডমিশনের এই পড়ানোটা হলো মানি জেনারেটের কাজ, মানে এখানে খুব সহজে টাকা ইনকাম করা যায়। কিন্তু আলটিমেটলি এটা আসলে কোনো ক্রিয়েটিভও কাজ না। এখানে আসলে ওই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এসে পড়াইলাম, আলটিমেটলি মানে মানে আসলে এটা আমি পার্সোনালি খুবই বিরক্ত ফিল করি এই টাইপের কাজ মানে করতে যেয়ে। তো মূল কাজ কোথায়? মূল কাজ হলো তুমি যখন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছ, তোমার পেছনেই আমার হলো মূল কাজ শুরু, যাতে করে তুমি একটা জাতীয় সম্পদে পরিণত হও। তার জন্য যা করা দরকার, স্কুল অফ এক্সিলেন্স তোমার পেছনে ইনভেস্টটা উইদাউট এনি কস্ট। আমাদের যে স্টুডেন্টরা আছে তাদেরকে আমরা একটা মেম্বারশিপ দিয়ে দিব, আমাদের যে এই ওয়েবসাইটগুলোতে এগুলো থাকবে। এই মেম্বারশিপ তুমি অ্যাপ্লাই করে আমাদের ওই যতগুলো কোর্স হবে সব জায়গায় তুমি সম্পূর্ণ ফ্রিতে অ্যাক্সেস পাবে। অর্থাৎ এই যে 4,000 টাকার যেই মানে টাকা দিয়ে তুমি যে কোর্সটা কিনতেছো, তুমি মনে করো যে তুমি একটা লাইফ টাইম মেম্বারশিপ কিনতেছো। স্কুল অফ এক্সিলেন্সের পরবর্তীতে যতগুলো ফিচার আসবে সবগুলো ফিচার তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে। তাহলে মানে তুমি দেখো তোমাকে নিয়ে আমরা কত বেশি চিন্তা করতেছি। তোমরা অনেকেই মনে করো যে ভাই আপনাদের ফি এত বেশি কেন? ভাই তোমাকে এই ফির ভিতরে তোমাকে 3টা প্রিন্টেড বই দেওয়া হচ্ছে। সকল বিশ্ববিদ্যালয়ে একদম রিয়াল যে ওএমআর হয়, আর কোনো কোনো কোচিং এরকম রিয়াল ওএমআর দিতে পারবে না, এটা ওপেন চ্যালেঞ্জ। কারণ এই ওএমআরগুলো তোমাদের হাতে থাকবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সময় তুমি নিজে ওএমআর দেখবা, এসে আমাকে বলবা যে ভাই আপনি চ্যালেঞ্জ দিয়েছিলেন যে হলো যে ওএমআরগুলো আপনাদের সাথে মানে হুবহু হবে, চ্যালেঞ্জ আসলে ঠিক বলেছে। অন্য কোনো কোচিং তোমরা যারা অনলাইনে বিভিন্ন ওএমআর দেখো না, এই ওএমআর হলো যে অরিজিনাল এরকম না। আমরা গত বছর যে শিক্ষার্থীরা আমাদের এখানে ছিল তাদেরকে আমরা একদম পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তাদেরকে বলেছিলাম যে আমাদের ওএমআর একদম আঁকিয়ে দাও, কেমন ছিল রাজশাহীর ওএমআর, কেমন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওএমআর। তো তাদের কাছ থেকে সে ওএমআরগুলো আমরা নিয়ে এই ওএমআরগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করব। 100টা ওএমআর থাকবে আর কি। ওইখানে ঢাবি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, বিউপি, চট্টগ্রাম, এই গুচ্ছ সকল বিশ্ববিদ্যালয়ের জন্য এখানে ওএমআর থাকবে। তুমি একদম রিয়াল ফিল পাবা যে ওই বিশ্ববিদ্যালয়। কারণ তুমি যখন দেখতেছো তোমার ওএমআরও পরিচিত, কোশ্চেনও পরিচিত, এক্সাম হলে গিয়ে তখন তুমি একটা মানে সামঞ্জস্যতা খুঁজে পাবা বা একটা সম্পর্ক খুঁজে পাবা যে তাই তো স্কুল অফ এক্সিলেন্সে তো সেম ওএমআরই পরীক্ষা দিছি, এই সেম কোশ্চেনে তো পরীক্ষা দিছি, আর এখানেও তো তাই আসতেছে। তো আমি যেই আগে একটা কথা বলেছিলাম কমনের যে বিষয়, আমরা কিন্তু কমনের নিশ্চয়তা কাউকেই দিই না। আমরা তোমাকে মানে জানার জন্য পড়াশোনা করাবো, নট কমনের জন্য। আমাদের টার্গেট থাকবে তুমি যাতে সব কিছু জানো, যেটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য জানা দরকার। আবার মানে সব কিছু জেনে তুমি তো এখানে মানে এমন না যে পিএইচডি করতে আসছো, তাই না? বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পিএইচডি করতে আসো নাই। যেমন গত বছর ইংরেজি একটা কোশ্চেন নিয়ে খুব কন্ট্রোভার্সি ছিল, সেটা হলো টু সাইকেল অর সাইকেলিং। এটা নিয়ে একটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, এটা নিয়ে বিশাল আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, বিভিন্ন মডার্ন ল্যাঙ্গুয়েজ, আধুনিক ল্যাঙ্গুয়েজ, পিসি দাস, অমুক তুমুক, অনেক আলোচনা হয়েছে। এখন দেখো বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনগুলো যারা করেন তারা কিন্তু মানে তোমার মানে জাস্ট এইচএসসি লেভেল পর্যন্ত তোমার জ্ঞানের গভীরতা কতটুকু এটা যাচাইয়ের জন্য করে। এখানে তুমি পিএইচডি করে আসছো, তুমি অনার্স মাস্টার্স থেকে এমফিলে কী পড়ছো এটা যাচাইয়ের জন্য কোশ্চেন কিন্তু কোথাও হয় না। কিন্তু এই একটা সামান্য কোশ্চেন নিয়ে যত আলোচনা হয়েছে, যত মানে এটা কেন করে? কারণ বিভিন্ন টিচার তারা জাহির করার চেষ্টা করে যে আমি অনেক কিছু জানি, বা অনেকেই আছে জাহির করার চেষ্টা করার জন্য যা পড়ানোর প্রয়োজন না তার থেকেও অনেক বেশি পড়ায় ফেলেন। যার ফলে যেগুলো বিশ্ববিদ্যালয় আসলে কখনো আসে না, এবং তোমরা মনে করো যে আসলে বিশ্ববিদ্যালয়ে ক্র্যাক করা মানে না জানি অনেক কঠিন কাজ। বাট বিলিভ মি, তোমার মানে তোমার এই এডুকেশন লাইফে সব থেকে সহজ কাজ হলো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। এর থেকে সহজ কাজ আর কিচ্ছু হইতে পারে না। মানে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মতন সহজ কাজ আর কিচ্ছু নেই। কিন্তু সমস্যা হলো তোমার
পারিপার্শ্বিক যে মানুষগুলো আছে তোমাকে বিশ্ববিদ্যালয় এটাকে এমন কঠিন বানায় রাখছে, তোমার কাছে মনে হয় যে আরে বাপরে বাপ, কারণ এখানে একটা ভয়ের বিজনেস চলে মূলত। তোমাকে ভয় দেখায়, হ্যাঁ তুমি তো ইংলিশ পারো না, এটা পারো না, আসো আমার কোর্স, কত ফি, 1500 টাকা। অফলাইনে কোচিং করতেছো না, দেখবা 2 দিন পরে টিচার তোমাকে বলবে তুমি তো এটা পারো না, এটা পারো না, আসো আর এই 6 তলা আমার রুম আছে, ওইখানে 5,000 টাকা দিয়ে ভর্তি হও। তাহলে তুমি ভর্তি হয়েছে 15-16 হাজার টাকা দিয়ে, আবার ইংলিশ পড়বা 5,000, বাংলা পড়বা 5,000, সাধারণ জ্ঞান পড়বা 5,000, আরও 15,000 টাকা খরচ করে তুমি আবার অফলাইনে আরেকজন টিচারের কাছে পড়তেছো, সেখানেও আবার আরেকটা কোচিং। বিষয়টা এমন না যে উনি তোমাকে একা পড়াবে, ওইখানেও দেখবা যে 100 জন বসে আছে, সেখানেও আবার তুমি ভর্তি হচ্ছ। তাহলে এই যে তুমি নানান দিকে ছোটাছুটি করতেছো রে ভাই, এত ছোটাছুটি করার কোনো প্রয়োজনই নেই। কোশ্চেন বিশ্লেষণ করো, টেক্সট বুক পড়ো, কোথাও কোচিং না করলেও বিশ্ববিদ্যালয়ে তুমি প্রথম হইতে পারবা। প্রশ্ন বিশ্লেষণ করো, ধরার চেষ্টা করো। যেমন কখন তুমি বুঝবা যে তোমার কোশ্চেন সেন্স হয়েছে, তোমার কোশ্চেন সেন্স হওয়াটা গুরুত্বপূর্ণ। যেমন আমরা আমাদের ইতিমধ্যে জাহাঙ্গীরনগর এবং বিউপির বাংলা এবং সাধারণ জ্ঞান প্রশ্ন বিশ্লেষণ হয়ে গেছে। এখন তোমাদের কাজ যেটা থাকবে, তোমরা হলো মূলত কোশ্চেন তৈরি করবা, যে আমি একদম জাহাঙ্গীরনগর স্ট্যান্ডার্ড কোশ্চেন তৈরি করব, যে কয়টা কোশ্চেন আছে বিউপি স্ট্যান্ডার্ড কোশ্চেন তৈরি করব। এই কোশ্চেন তৈরি করে প্রয়োজনে তুমি আমাদের মেন্টরদেরকে বলো যে ভাই এই যে আমি জাহাঙ্গীরনগরে সাধারণ জ্ঞানে 30টা কোশ্চেন করছি, দেখেন তো আমার কোশ্চেন সেন্স তৈরি হয়েছে কিনা। এই কোশ্চেন সেন্স যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত তোমার পক্ষে চান্স পাওয়াটা ডিফিকাল্ট। কোশ্চেন সেন্স তৈরি হলেই তুমি বুঝতে পারবা যে এখানে 40টা লাইন আছে, 40টা লাইন আমার পড়ার কোনো প্রয়োজন নাই, আমার এখানে মাত্র 10টা লাইন পড়লেই হবে। আমার সব লাইন পড়ার দরকার নেই, সেখানে সব জায়গায় আমার প্রশ্ন আসবে না, কারণ তুমি এখানে পিএইচডি করতে আসো না যে সব তোমার পড়া লাগবে রে ভাই, সব কিছু এখানে পড়ার কোনো প্রয়োজন নেই। তুমি, আমি আবারও বলি, যেটা হাসনাত সবসময় বলে যে আমরা সব কিছুর কিছু কিছু পড়বো, কিছু কিছুর সব কিছু পড়বো। তো এই হলো মোটামুটি তোমাদের নিয়ে ওভারঅল আমাদের এন্ড থেকে বক্তব্য। এরপরও আরেকটা কথা হবে, আরেকটা সর্বশেষ একটা কথা বলে শেষ করি। সেটা হলো যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এই সময় মানে ভালো করার সব থেকে সহজ উপায় বা জ্ঞান অর্জন করার সব থেকে সহজ উপায় যেটা, সেটা হলো যে আরেকজনকে শেখানো। ঠিক আছে, এর থেকে সহজ উপায় আর কোনো কিছুই নাই। তোমরা অনেকেই বলো যে ভাইয়া পড়ি মনে থাকে না, তো এটা মনে রাখারও একটা সহজ উপায় হলো তুমি যখন একটা বিষয় জানবা শিখবা, সেটা আরেক বন্ধুকে শেখানো। বা যদি কোনো বন্ধু না খুঁজে পাও, অবশ্য তোমার জুনিয়র কোনো ছোট ভাই বা বোনকে খুঁজে পাবা যারা 25 সালে পরীক্ষা দেবে, তাদেরকে তুমি শেখাবা। অর্থাৎ স্কুল অফ এক্সেলেন্সের মোটো কি, শিখবো ও শেখাবো, তাই না? এই যে এখানে লেখা আছে দেখবো যে শিখবো ও শেখাবো, অর্থাৎ তুমি যা শিখবা এটা তোমার জুনিয়রকে যখন শেখাবা তখন ওই বিষয়টা দেখবা তোমার আরো বেশি মনে থাকতেছে, ওই বিষয়ে তুমি আরো গভীরে যাইতে পারতেছো। কারণ দেখো অনেক বিষয় আছে, যেমন আমি আমার যদি পার্সোনাল লাইফে বলি, অনেক বিষয় আছে হয়তো আমি একরকম ভাবে শিখছি, বাট যখন আমি আবার পড়াইতে গেছি তখন আমি ওটা না অন্য ডাইমেনশন থেকে শিখছি। তাই তো এটা তো এভাবেও শেখা যায়, বা এটা তো এভাবেও আলোচনা করার সুযোগ আছে। কারণ পড়াইতে গেলে যেটা হয় তখন হলো যে ওটার অনেক মানে ডাইমেনশন থেকে বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করা যায়। তো যে কোনো কিছু মনে রাখার জন্য, শেখার জন্য গুরুত্বপূর্ণ হলো অন্যকে শেখানো। তোমরা যে ম্যাচগুলোতে থাকবা সেখানেও চেষ্টা করবা যে তোমার কোনো বন্ধু থাকলে যারা একটু কম পারে তাকেও তুমি শেখানোর চেষ্টা করবা, যাতে করে সেও তুমি যেটা কোচিং থেকে পড়ে গেছো তুমি তাকে এটা শেখাবা, সে যে কোনো কোচিংয়ের হোক না কেন, বা সেই কোচিংও কি শেখালো তাকেও বলবা তুই আমাকে শেখা, আমার কোচিং কি শেখালো এটা আমি তোমাকে শেখাই। এইভাবে যদি পারস্পরিক শেখাইতে পারো তাহলে এই অ্যাডমিশনের এই জায়গায় দেখবে পড়াশোনাটা খুব ইজি হয়ে গেছে। কারণ একটা বিষয় আছে তুমি ভালো পারো, আরেকটা বিষয় তোমার বন্ধু ভালো পারে, তো দুইজনের জ্ঞান যখন এক জায়গায় হবে তখন এটা ক্র্যাক করা তোমার জন্য অনেক বেশি সহজ হবে। তো এরকম অনেক লম্বা লম্বা সেশন তোমাদের সাথে হবে। আমি যখন সেশনগুলো করি আমার নিয়ে একটা অভিযোগ আছে, ভাই শুরু করলে শেষ করতে চায় না। তো এরকম অনেক সেশন তোমাদের সাথে হবে ইনশাল্লাহ, বিশেষ করে আমাদের পেইড ব্যাচে যারা আছো নিয়মিতই তোমাদের সাথে মাঝে মাঝে এরকম দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।